বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো, অনেককে খুন করে দেওয়া হতো এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের ঋষিনাথের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকেন। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তারা এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মূলে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসেবে দাঁড় করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে। পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। জি, এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ঠিত করা হয়েছিল, মানুষের রায়কে কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে 1000 কোটি টাকা, দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর পড়তে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের নজিরবিহীন উদাহরণ বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের জন্য। এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায়, উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্য ফোনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার সাথে বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখলেন রায় বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল 75 সালের 15ই আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো, অনেককে খুন করে দেওয়া হতো এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে।